গাজায় ইসরায়েলি হামলা চলছে, ধ্বংসযজ্ঞ না থামলে যুদ্ধবিরতি অর্থহীন বলছে হামাস। হত্যাযজ্ঞে দায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা, অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না ইরান, আলোচনা হবে পরমাণু ইস্যুতে, জানালেন আরাকচি। তেহরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। জুনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ চায় যুক্তরাষ্ট্র, জানালেন জেলেনস্কি। দুই পক্ষের আলোচনাকে ইতিবাচক বললেন ট্রাম্প, থেমে নেই পাল্টাপাল্টি হামলা। হার্ভার্ডের সঙ্গে সামরিক শিক্ষা কার্যক্রম বাতিল করল পেন্টাগন, পড়তে যাওয়া সেনাদের মধ্যে চরমপন্থী মনোভাব তৈরির অভিযোগ প্রত্যাখ্যান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবং তীব্র তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তর পশ্চিমাঞ্চল, এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যু। ঝড় মার্তার প্রভাবে পর্তুগালে ভারী বৃষ্টিপাত, বন্যায় প্লাবিত বহু এলাকা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি গাজা শান্তি পরিষদের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত হতে পারে। এদিকে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হামাসের অভিযোগ, ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। চলমান হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তাকে দায়ী করছেন মার্কিন কংগ্রেস সদস্য। অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েল। একদিনে গ্রেফতার করেছে অন্তত ১৬ ফিলিস্তিনিকে। অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। গাজা সিটির আশপাশের এলাকায় ইসরায়েলি যুদ্ধ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন। বাসিন্দারা জানায় মাত্র ১ ঘন্টা নোটিশে তাদের ভবন খালি করতে বলা হয়। একইভাবে খান ইউনিসেও হামলা চালায় নেতানিয়াহু সেনারা। হামাস বলছে, ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। তারা মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান। একই সময় গাজায় হামলা অব্যাহত থাকার অভিযোগ তুলে মার্কিন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তায় ইসরায়েলি বাহিনী এর সহিংসতা চালু রেখেছে। এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি গাজা বিষয়ক বোর্ড অফ পিসের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। মার্কিন ও কূটনৈতিক সূত্রের বরাতে গণমাধ্যম এক্সিওস এই তথ্য জানিয়েছে। এই আয়োজনের লক্ষ্য গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে অর্থ সংগ্রহ করা। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কোন কোন দেশের নেতা অংশ নিতে পারবেন তা যাচাই করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা জানান, এটি হবে গাজা শান্তি পরিষদের প্রথম বৈঠক এবং গাজা পুনর্গঠনের জন্য একটি তহবিল সংগ্রহ সম্মেলন। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। এর একদিন আগে ১৮ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েল বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেও এখনো চার্টারে সই করেনি। নেতানিয়াহু বৈঠকে অংশ নিলে এটি হবে ৭ অক্টোবরের পর আরব ও মুসলিম নেতাদের সঙ্গে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, তবে কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দেন তিনি। ওমানে দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক হয়েছে দাবি করলেও ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার নতুন করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশ যদি সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা নেয়, তবে সেই দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আদেশে হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে ২৫% শুল্কের কথা বলা হয়েছে। হোয়াইট হাউস জানায়, এটি ইরানকে ঘিরে চলমান জাতীয় জরুরি অবস্থায় প্রতিফলন। পরিস্থিতি বদলালে আদেশ সংশোধনের সুযোগও রাখা হয়েছে। এছাড়া আবারও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এখনও পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক অস্থিরতা জারি রেখেছে তেহরান। যদিও বরাবরের মতোই তেহরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।
এদিকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি না পেজিশকিয়ান প্রশাসন। এটি ইরানের অধিকার উল্লেখ করে তিনি জানান, তেহরান এই কার্যক্রম অব্যাহত রাখবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা নাকচ করেন আরাকচি। তবে তিনি বলেন, আস্থা গড়ে তোলার মতো একটি আশ্বস্তকারী চুক্তি করতে প্রস্তুত তেহরান। একই সাক্ষাৎকারে আরাকচি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান। তার ভাষায়, ওয়াশিংটনের প্রতি তাদের অবিশ্বাস এখনো কাটেনি। ওমানের মধ্যস্থতাকারীরা আলোচনাকে গুরুত্বপূর্ণ সূচনা বললেও পরবর্তী দফার নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা, শুল্ক ও সামরিক হুমকির ছায়ায় এই সংলাপ কতটা এগোবে সেটিই এখন মূল প্রশ্ন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জুনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মস্কো ও কিয়েভের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকে গড়াচ্ছে। এদিকে চলমান আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। দেশটির বিদ্যুৎ ও শক্তি খাতকে লক্ষ্য করেই এসব আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি কিয়েভের। স্থানীয় সময় শনিবার ভোরে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে ইয়াহুতিন শহরের একটি গুদাম ও লজিস্টিক্স কমপ্লেক্সে আগুন ধরে যায়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এক রাতেই 400-র বেশি ড্রোন ও প্রায় 40টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া, যার মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থা। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানান, তাপবিদ্যুৎ কেন্দ্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন সাব স্টেশন ও ট্রান্সমিশন লাইনে আঘাত হানায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমাতে হয়, বন্ধ হয়ে যায় একটি ইউনিট। এদিকে মস্কোর দাবি, ইউক্রেনের তথাকথিত সন্ত্রাসী হামলার জবাবে তারা নির্ভুল অস্ত্র ব্যবহার করে শক্তি ও পরিবহন অবকাঠামোতে আঘাত হেনেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার অস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ইউরোপের সবচেয়ে বড় 750 কেভি সাবস্টেশনেও প্রথমবারের মতো আঘাত হানা হয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র চায় জুনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে। বলেন, আগামী সপ্তাহে ইউক্রেন ও রাশিয়াকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইউক্রেন এতে সম্মত হয়েছে। সম্ভাব্য বৈঠকটি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে হতে পারে বলেও জানান জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভালো আলোচনা চলছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আলোচনার বিস্তারিত জানাননি। এরই মধ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে, যার আওতায় 314 জন বন্দীর মুক্তির উদ্যোগ নেওয়া হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব সামরিক শিক্ষার সম্পর্ক ছিন্ন করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিটার হেগসেথ দাবি করেছেন, হার্ভার্ডে গিয়ে মার্কিন সেনারা চরমপন্থী মনোভাব নিয়ে ফিরে আসছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে হামাসকে সমর্থন ও ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। বেশ কয়েক মাস ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে টানাপোড়েন চলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। দিন কয়েক আগেও শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেন ট্রাম্প। এবার হার্ভার্ডের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ ঘোষণা দেন, পেন্টাগন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের পেশাদার সামরিক শিক্ষা, ফেলোশিপ ও সার্টিফিকেট প্রোগ্রাম বন্ধ করছে। that we arm our warfighters with overwhelming. হেগসেথ বলেন, হার্ভার্ডের চিন্তাধারা জাগ্রত হতে পারে, সমর মন্ত্রণালয়ে নয়। তার দাবি, আগে মন্ত্রণালয়ে মেধাবী কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠানো হতো যাতে মার্কিন সৈনিকদের সঙ্গে সাধারণ মানুষ পরিচিত হতে পারে। তবে ইদানিং বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেনাদের চিত্তবাদী ও চরমপন্থী মনোভাব নিয়ে ফিরে আসছে বলেও অভিযোগ করেন তিনি। হেগসেথ বলেন, হার্ভার্ড হামাসকে উৎসাহ দিয়েছে, ইহুদিদের উপর আক্রমণকে সহ্য করেছে এবং এখনো বর্ণভিত্তিক বৈষম্য প্রচার করছে। তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রোগ্রাম চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সম্পর্কও পর্যালোচনা করা হবে বলেও জানায় পেন্টাগন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার। বলেন, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা হারাবে না এবং সংবিধান অনুযায়ী নিজেদের অধিকার ছাড়বে না। হার্ভার্ড সবসময় ইহুদিবাদী বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করেছে, এটিকে তারা নৈতিক কর্তব্য হিসেবে বিবেচনা করে বলেও উল্লেখ করেন গার্বার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রতিনিয়ত চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের। শুধু যৌন নিপীড়নই, তার অর্থের উৎস ও খরচের খাত নিয়েও
নতুন নতুন তথ্য মিলছে। নথি বলছে ইসরায়েলি সামরিক ও বসতি কার্যক্রমের সঙ্গে যুক্ত কিছু প্রতিষ্ঠানে অনুদান দিয়েছিলেন জেফ্রি অ্যাপস্টাইন। এতে একজন অপরাধীর অর্থ কিভাবে বৈধ কাঠামোর ভেতর দিয়ে দখল ও সহিংসতাকে সহায়তা করে তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। জেফ্রি অ্যাপস্টাইন নামটি শুনলেই কুখ্যাত যৌন নিপীড়ক, ক্ষমতার অপব্যবহারকারী আর বিচারহীনতার কথা সামনে আসে। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া আর্থিক নথি বলছে তার ভূমিকা ছিল আরও বিস্তৃত। নথিতে দেখা যায় অ্যাপস্টাইন যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রেন্ডস অব দ্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস নামের একটি সংস্থায় অনুদান দিতেন, যেটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অর্থ সংগ্রহ করে থাকে। এছাড়া ফিলিস্তিনি ভূমি দখল ও বসতি স্থাপনের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত ইহুদিদের জিউইশ ন্যাশনাল ফান্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেও তার অর্থের যোগসূত্র পাওয়া গেছে। এই অনুদানগুলো ছিল পুরোপুরি আইনি ও নথিভুক্ত, কিন্তু আইনের আড়ালে দখল ও সহিংসতাকে স্বাভাবিক করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে এই ধরনের দাতব্য কাঠামো দখলদারিত্বকে সম্মানজনক রূপ দেয়, যেখানে দাতারা থেকে যান আড়ালে আর ভুক্তভোগীরা হারান ঘর, জমি ও ভবিষ্যৎ। ইতিহাসবিদরা বলছেন ফিলিস্তিনিদের উচ্ছেদ কোনো হঠাৎ ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পিত প্রক্রিয়া। অ্যাপস্টাইনের অর্থায়ন শুধু সেই ব্যবস্থারই একটি অংশ হিসেবে সামনে এসেছে। অনেকেই বলছেন এই অ্যাপস্টাইনের কেলেঙ্কারি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্ষমতাবানদের অপরাধ শুধু ব্যক্তিগত নয়, তা অনেক সময় রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কাঠামোর সঙ্গেও জড়িয়ে থাকে। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মার্কিন প্রশাসনের প্রকাশিত মানচিত্র ঘিরে বিতর্ক। পুরো কাশ্মীরকে দেখানো হলো ভারতের অংশ হিসেবে পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক ধাক্কা, বলছেন বিশ্লেষকরা। তীব্র তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবন। গেল মাসে শুরু হওয়া তুষারপাতে এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়, আহত ৫ শতাধিক। তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে জাপানের উত্তর পশ্চিমাঞ্চল। গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা তুষারপাতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য মতে তুষারজনিত নানা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহত প্রায় ৫ শতাধিক। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নিগাতা প্রিফেকচারে। সেখানে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত প্রায় ২০০। টানা ভারী তুষারপাতের কারণে অনেক এলাকায় অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর চলাচল ব্যাহত হচ্ছে। কিছু পাহাড়ি ও গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট এবং বিশুদ্ধ পানি সরবরাহ সমস্যা দেখা দিয়েছে। আওমরি শহর ও হোক্কাইদোর ওয়াক্কানে এলাকাতেও বরফে ঢেকে গেছে রাস্তাঘাট। মহাসড়কে শত শত গাড়ি ও ট্রাক আটকে পড়েছে। কোথাও কোথাও তুষারের কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চালানো অসম্ভব হয়ে পড়েছে। বিমান ও ফেরি চলাচলেও বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে। এতে স্থবির হয়ে পড়েছে গোটা যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া অফিস জানিয়েছে সপ্তাহ শেষে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় তুষার ধসের ঝুঁকি আরও বাড়তে পারে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, যানবাহন চালানোর সময় শীতকালীন টায়ার ও চেইন ব্যবহার করতে এবং তুষার পরিষ্কারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। ঘূর্ণিঝড় ক্রিস্টিন ও লিওনার্দোর ভয়াবহতার মধ্যেই নতুন ঝড় মার্তায় মারাত্মক বিপর্যয়ে পর্তুগাল। ঝড়ের প্রভাবে অব্যাহত ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। বাড়ানো হয়েছে জরুরি অবস্থার মেয়াদ। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ক্রিস্টিন ও লিওনার্দোর ভয়াবহতার মধ্যেই নতুন ঝড় মার্তার ভয়াবহ প্রভাব পর্তুগালে। প্রায় সব নদ নদীর পানি উপচে তলিয়ে যাচ্ছে একের পর এক এলাকা। টাগুসের পানি বাড়ায় সান্তারেই, আলকাসের দো সোল সহ বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আক্রান্ত বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ঝড় মার্তা মোকাবেলায় নতুন করে 26,500 উদ্ধার কর্মীকে শনিবার মাঠে নামায় পর্তুগাল প্রশাসন। বিভিন্ন এলাকায় 8 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে 15 ফেব্রুয়ারি করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে যথাযথ সাহায্য না পাওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।
একের পর এক ঝড়ে বিপর্যস্ত আমরা। সরকারের পক্ষ থেকে যথাযথ সাহায্যও পাচ্ছি না। ঝড় ও বন্যায় আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ হয়ে গেছে। এখনো পানি বাড়ছে, তাই জানি না কি হবে আমাদের। আমি এমন ঝড় আগে কখনোই দেখিনি। এক একটি ঢেউ মনে হচ্ছে সব ভেঙে চুরে দিয়ে যাচ্ছে। সাগরের পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আমরা এখন খুব ভয়ে আছি। শনিবার পর্যন্ত গত 2 সপ্তাহের ঝড় ও বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 4 বিলিয়ন ইউরো ছাড়িয়েছে বলে জানিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য কাঠামোর মধ্য দিয়ে কাশ্মীর ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস প্রকাশিত মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। এমনকি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ও আকসাই চীন এলাকাকেও ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। এই ঘটনাকে পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক ধাক্কা উল্লেখ করে ইসলামাবাদের কোনো প্রচেষ্টা কাশ্মীর ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান বদলাতে পারেনি বলছেন বিশ্লেষকরা। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ও চীন। জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিবাদ দীর্ঘদিনের, যা আন্তর্জাতিক অঙ্গনেও গড়িয়েছে। তবে কয়েক দশক পরও সেই সংকট এখনও পুরোপুরি কাটেনি। কাশ্মীর বিতর্ক নতুন করে উস্কে দিল মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস প্রকাশিত এক মানচিত্র, যেখানে পুরো জম্মু কাশ্মীর ভারতের অংশ হিসেবে দেখিয়েছে পাকিস্তানের মিত্র যুক্তরাষ্ট্র। এমনকি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পাশাপাশি আকসাই চীন এলাকাকেও ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে প্রকাশিত মানচিত্রে। মানচিত্রটি প্রকাশ করা হয় ভারত যুক্তরাষ্ট্র নতুন বাণিজ্য কাঠামোর অংশ হিসেবে। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের উপর শুল্ক কমাবে ভারত। এর মধ্যে রয়েছে বাদাম, ফল, শস্য, মদ ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। তবে এর আগে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক কমাতে রাজি হয় যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভের মানচিত্র প্রকাশের ঘটনায় অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন। তাদের সম্পর্কের উষ্ণতা আলোচিত গণমাধ্যম ও কূটনীতিতেও। তবে ইসলামাবাদের কোনো প্রচেষ্টা কাশ্মীর ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান বদলাতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ থাকলেও ভারতের সঙ্গে সম্পর্কের বিকল্প নেই। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে ভারতের গুরুত্বও দিন দিন বাড়ছে, যা এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে। এই ঘটনাকে পাকিস্তানের জন্য বড় ধরনের কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন তারা। তবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ও চীন। নাসরিন রুমি, সময় সংবাদ। মুক্ত বাণিজ্য চুক্তি ঘিরে একটি অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। যৌথ বিবৃতিতে জানানো হয়, একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনা অব্যাহত থাকবে। তবে চূড়ান্ত চুক্তি করতে আরও আলোচনার প্রয়োজন। এই কাঠামোর আওতায় ভারত আগামী 5 বছরে প্রতি বছর 100 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ এর দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত যুক্তরাষ্ট্র। শুক্রবার দুই দেশ এই চুক্তি ঘিরে একটি অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো প্রকাশ করেছে, যার লক্ষ্য শুল্ক কমানো, জ্বালানি সহযোগিতা জোরদার সহ অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা। যৌথ বিবৃতিতে জানানো হয়, একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনা অব্যাহত থাকবে। তবে চূড়ান্ত চুক্তি করতে আরও আলোচনার প্রয়োজন। এই কাঠামোর আওতায় ভারত আগামী 5 বছরে প্রতি বছর 100 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে মূলত উড়োজাহাজ, প্রযুক্তি পণ্য, মূল্যবান ধাতু, তেল, পারমাণবিক পণ্য এবং কৃষিজাত পণ্য থাকবে। চুক্তি অনুযায়ী ভারত যুক্তরাষ্ট্রের সব শিল্প পণ্যের ওপর শুল্ক বাতিল বা উল্লেখযোগ্য হারে কমাবে। পাশাপাশি খাদ্য ও কৃষি পণ্যের ওপরও বড় পরিসরে শুল্ক ছাড় দেবে ভারত। বিপরীতে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানির ক্ষেত্রে বেশিরভাগ পণ্যের ওপর 18% শুল্ক থাকবে। এই কাঠামোকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রী বলেন, এটি ভারতীয় রফতানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রের $30 ট্রিলিয়ন বাজার খুলে দেবে। বিশেষ করে কৃষক, জেলে এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা এর মাধ্যমে বড় সুযোগ পাবেন বলে মনে করেন তিনি। আগামী মার্চ মাসের মধ্যে একটি আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন ও নয়াদিল্লি। ইয়ানু শিফাত, সময় সংবাদ। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্থানীয় সময় শনিবার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল ও আর্থিক প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ভারত আলোচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সফরে 10ম ভারত মালয়েশিয়া সিইও ফোরামে অংশগ্রহণও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা বিষয়ে আলোচনা করা হবে। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালির উত্তরাঞ্চলের আল্পস অঞ্চলে একের পর এক তুষার ধসে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এসব ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে উদ্ধারকারী সংস্থাগুলো। স্থানীয় সময় শনিবার লম্বার্দি ও ট্রেন্তিনোতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করলেও হেলিকপ্টার ও ডগ ইউনিট পৌঁছানোর পর ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়। এর আগে আউস্তা ভ্যালিতে আরেক তুষার ধসে 2 স্কি ট্যুরার আংশিকভাবে চাপা পড়লেও তারা অক্ষত অবস্থায় উদ্ধার হন। ট্রেন্টিনোর আরেক ঘটনায় সম্ভাব্য মৃত্যুর খবর এখনও নিশ্চিত হয়নি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় ক্রেন উল্টে চাপা পড়ে 32 বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাতে জালানপেরাক এলাকায় সাইনবোর্ড মেরামতের সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে ক্রেনটি চালাচ্ছিলেন ওই বাংলাদেশি শ্রমিক। পুলিশ জানায়, ফুটপাতের পাশে ধাক্কা লেগে ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই শ্রমিকের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সড়ক পরিবহন আইনে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের বৈধ পারমিট ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সুদানের মধ্যাঞ্চলে আরএসএফের ড্রোন হামলায় অন্তত 24 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির উত্তর কর্দোফান প্রদেশের রাহাত শহরের কাছে এ ঘটনা ঘটে। দুবেকার অঞ্চলে চলমান ভয়াবহ যুদ্ধ থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছিল কয়েকটি পরিবার। এ সময় তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায় আধা সামরিক বাহিনী আরএসএফ। সুদানের ডক্টরস নেটওয়ার্ক জানায়, হামলায় 2 নবজাতক সহ অন্তত 8 শিশু নিহত হয়েছে। গেল শুক্রবারও জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণবাহী একাধিক ট্রাকে ড্রোন হামলা চালায় আরএসএফ। আন্তর্জাতিক সময়। বৈরী আবহাওয়ার মধ্যে জাপানে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। বর্তমান প্রধানমন্ত্রী তাকাইচির দল ও জাপান ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষের প্রায় 300 আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। কর ছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত জনপ্রিয়তায় তাকাইচি এগিয়ে থাকলেও অর্থনৈতিক চাপ, দুর্নীতি, কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন রয়েছে। একই দিনে থাইল্যান্ডেও শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। জরিপ বলছে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ফলে গঠন হতে পারে জোট সরকার। 2017 সালের সামরিক খসড়ার সংবিধান বদলানো হবে কিনা সে বিষয়ে গণভোটও হচ্ছে দেশটিতে। ইসলামাবাদের শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলার পর 4 সহযোগীকে গ্রেফতারের কথা জানিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে হামলার মূল পরিকল্পনাকারীও রয়েছে। পেশোয়ার ও নওশেরা এলাকায় চালানো অভিযানে তাদের আটক করা হয়। এ সময় এক কাউন্টার টেরোরিজম কর্মকর্তা নিহত হন। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্ব পর্যায়ে প্রথমবারের মতো উটের জন্য পাসপোর্ট চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। উটের পাসপোর্ট প্রকল্পকে উট খাত নিয়ন্ত্রণ ও বাজারে আস্থা বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাসপোর্টে প্রতিটি উটের মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ, নাম, জাত, লিঙ্গ, রং ও জন্মস্থান উল্লেখ থাকবে। মন্ত্রণালয়ের মতে এতে উট পরিবহন, কেনাবেচা ও বাণিজ্য নিয়ন্ত্রণ আরও কঠোর হবে। পাকিস্তানের ইসলামাবাদের প্রাণঘাতী হামলার ছায়া পড়েছে লাহোরের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবে। 18 বছর পর নিষেধাজ্ঞা উঠলেও নিরাপত্তা শঙ্কা ও শোকের আবহে রঙিন ঘুড়ির উৎসব ছিল অনেকটা ম্লান। আনন্দের বদলে উৎসবে ভর করেছিল নীরবতা, উদ্বেগ আর অনিশ্চয়তা।
স্থানীয় সময় শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদের মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনার পরদিন শনিবার লাহোরে বসন্ত উৎসবের আমেজে স্পষ্টতই ভাটা পড়ে। ছাদে ছাদে বিভিন্ন পরিবারের সদস্যরা জড়ো হলেও খুব কম মানুষই ঘুড়ি ওড়ান। নিরাপত্তা পরিস্থিতি ও নিহতদের স্মরণে অনেকেই উৎসব থেকে নিজেদের গুটিয়ে নেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, হামলার পরিপ্রেক্ষিতে বসন্ত উপলক্ষে লাহোরের লিবার্টি স্কয়ারে নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে। তবে শুক্রবার মধ্যরাতে 18 বছরের পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় লাহোরের আকাশে রঙিন ঘুড়ির লড়াই শুরু হয়। ছাদে ছাদে বিজয়ের ধ্বনি ওঠে। শুরু হয় 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী পাঞ্জাবি বসন্ত উৎসব। তবে শনিবার দিনের আলোয় সেই উচ্ছ্বাস অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। বসন্ত উৎসব মূলত বসন্তের আগমনকে স্বাগত জানাতে উদযাপন করা হলেও 2008 সালে ধাতব ও ধারালো সুতা ব্যবহারের কারণে একাধিক দুর্ঘটনার পর এটি নিষিদ্ধ করা হয়। জনদাবির মুখে সরকার গত বছর নিষেধাজ্ঞা তুলে নেয়। এবার উৎসব নির্বিঘ্ন করতে ঘাতক সুতা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি ঘড়ি ও সুতায় কিউআর কোড বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি মোটরসাইকেলে সেফটি রড লাগানো বাধ্যতামূলক করা হয়। নিরাপত্তার শঙ্কা সত্ত্বেও এই উৎসব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। হোটেলগুলো প্রায় পূর্ণ ছিল, ঘরে ঘরে বড় পরিসরে খাবারের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ 2 দশক পর বসন্ত উৎসব ফিরিয়ে আনা সরকারের ভালো উদ্যোগ, যদিও এবারের আয়োজন আনন্দের চেয়ে বেশি সতর্কতায় ঘেরা। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজা ইসরায়েলি হামলা চলছে, ধ্বংসযজ্ঞ না থামলে যুদ্ধবিরতি অর্থহীন বলছে হামাস। হত্যাযজ্ঞে দায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা, অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না ইরান, আলোচনা হবে পরমাণু ইস্যুতে, জানালেন আরাকচি। তেহরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। এবং জুনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ চায় যুক্তরাষ্ট্র, জানালেন জেলেনস্কি। দুপক্ষের আলোচনাকে ইতিবাচক বললেন ট্রাম্প, থেমে নেই পাল্টাপাল্টি হামলা। এ ছিল আন্তর্জাতিক সময়। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।